হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হৈমন্তিকা দাস, WBCS এক্সিকিউটিভ অফিসার। এর পাশাপাশি এই কাজের জগতের পাশাপাশি তোমাদেরকে এই চ্যানেল মারফত আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন, স্পেশালি আমাদের রাজ্যের যে সিভিল সার্ভিস এক্সামিনেশন, তার জন্য আমি তোমাদের গাইডেন্স প্রোভাইড করি। এবং আজকে এডিটোরিয়াল অ্যানালিসিসের নেক্সট ভিডিও, এবং আজকে মার্চ মাসের 24 তারিখ, এবং আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট আর্টিকেলস। সেই বিষয়ে থাকবে কমপ্লিট ডিসকাশন, যেটা শুধুমাত্র WBCS না, যে কোনো পরীক্ষা যেখানে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স, ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ রাইটিং এবং একটা এন্টায়ার কারেন্ট ইভেন্টস নিয়ে পরীক্ষায় কোয়েশ্চেন থাকে। আমার মনে হয় তোমরা যদি রেগুলার এই সিরিজটাকে ফলো করো, ইউ ক্যান এবল টু লার্ন many things, lot of things in a one video. So দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো বা পরীক্ষার জন্য যে জায়গাগুলো দরকার, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস বিফোর মুভিং টু দ্য এডিটোরিয়াল ডিসকাশন। প্রথমত দেখো আনন্দবাজারের 1 নম্বর নিউজ পেপার, যেটা নিউজ আর্টিকেল যেটা আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্রোজেন জু দার্জিলিংয়ে। এখানে প্রথমত দেশের মধ্যে প্রথম ফ্রোজেন জু হিসাবে আত্মপ্রকাশ করলো দার্জিলিং চিড়িয়াখানা। কি বলা হয়েছে? ফ্রোজেন জু, কারেক্ট। এটা কাকে বলা হয়েছে? দার্জিলিং জুকে, ঠিক, দার্জিলিং জুকে। পাহাড়ি জীবজন্তুর ডিএনএ সংরক্ষণ করতে -196 ডিগ্রি সেলসিয়াসে তরল নাইট্রোজেনে এইসব প্রাণীর দেহ সংরক্ষণ কাজ শুরু হয়েছে। অর্থাৎ -196 ডিগ্রি সেলসিয়াস ইন দ্য প্রেজেন্স অফ কি? লিকুইড নাইট্রোজেন, ঠিক। এই লিকুইড নাইট্রোজেনের প্রেজেন্সে বিভিন্ন যে সমস্ত জীবজন্তুর মৃতদেহ, সেগুলোকে সংরক্ষণ করা হবে এই এত লো টেম্পারেচার ক্রিয়েট করে। কোথায়? এই দার্জিলিং জুতে। তো বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের তরফে চলতি মাসেই এই তকমা পেয়েছে দার্জিলিং চিড়িয়াখানা। তো এইটুখানি আমাদের আর্টিকেল। কিন্তু আমাদের পরীক্ষার পারপাসে দার্জিলিং জু নিয়ে দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টস আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট। ফার্স্ট, একটা খুব ফেমাস নাম দিয়ে আমরা দার্জিলিং জুকে চিনে থাকি, সেই নামটি হলো পদ্মাজা নাইডু জুলজিক্যাল পার্ক। তাহলে এইভাবেও নাম দিতে পারে অপশানে, পদ্মাজা নাইডু জুলজিক্যাল পার্ক, সেটা কিছুই না, দার্জিলিং জুয়ের অন্য নাম। আর 2 নম্বর হচ্ছে মেইনলি এই দার্জিলিং, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের নর্দার্ন যেখানে বাউন্ডারিজ আছে, যেখানে হিমালয়ান মাউন্টেন্স আছে, এখানে এই দার্জিলিং জুতে মেইনলি কি কি স্পিসিস, ফনা এবং ফ্লোরা পাওয়া যায়। তার মধ্যে ইম্পর্টেন্ট স্নো লেপার্ড এবং রেড পান্ডা, ঠিক। তাহলে চলে আসি আমরা পরের ইভেন্টে। পরের ইভেন্ট হচ্ছে, আমি নিউজ এডিটোরিয়ালটা একবার দেখাই। এই যে নৎসাত তথ্য, এখানে দুটো ঘটনার মেনশন আছে, একটি জাতীয় পরিবেশ আদালত এবং একটি হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। আমরা আজকে এই এডিটোরিয়ালটাকে অ্যানালিসিস করব। তার আগে আমার মনে হয়েছে এই যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আর একটা হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল, এটার সম্বন্ধে আমাদের বেসিক কিছু আইডিয়া রাখা দরকার, তবেই আমরা বুঝতে পারবো। প্রথমত এনজিটি মিনস কি? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, রাইট, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এটা কত সালে তৈরি হয়েছিল? 2010 সালে। 2010 সালে এটা কিসের জন্য তৈরি করা হয়েছিল? মেইনলি এনভায়রনমেন্টাল প্রোটেকশন দেওয়ার জন্য, যাতে আমাদের পরিবেশের প্রোটেকশন থাকে। ফরেস্ট, বন, প্লাস আমাদের যে সমস্ত ন্যাচারাল যে সমস্ত রিসোর্স আছে, সেগুলোর হচ্ছে কিন্তু রিজার্ভ করার জন্য, কনজারভেশন করার জন্য এই এনজিটিকে তৈরি করা হয়েছিল। তাহলে আই থিঙ্ক পারপাস অফ ক্রিয়েটিং দ্য এনজিটি ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। 2010 সালে তৈরি হয় এনজিটি, এবং এই যে এনজিটি তৈরি হয়েছিল ইন্ডিয়াতে, সেই উইথ দ্য ফরমেশন অফ দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, India became the third country in the world to have such kind of organization. তাহলে ইন্ডিয়া হচ্ছে এরকম একটা থার্ড কান্ট্রি ছিল যেখানে এনভায়রনমেন্টকে প্রোটেকশন করার জন্য এরকম এনজিটি তৈরি হয়। তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কান্ট্রি কারা কারা ছিল যেখানে এরকম এনজিটির মতো অর্গানাইজেশন আছে? দে আর অস্ট্রেলিয়া ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড ইজ দ্য নিউজিল্যান্ড। তাহলে প্রত্যেকটা জায়গা থেকে ইম্পর্টেন্ট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বেরিয়ে আসে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এবার
এই স্লাইডে দেখো মেনলি এনজিটির যে জুরিসডিকশন বা এনজিটি কি কাজ করার জন্য তৈরি করা হয়েছিল তৎকালীন 2010-এর আগে এনভায়রনমেন্টাল রিলেটেড আমাদের যে সমস্ত অ্যাক্ট বা লেজিসলেশন ছিল, এরকম 7টা লেজিসলেশনকে গভর্ন করার জন্য, অ্যাডমিনিস্ট্রেট করার জন্য এনজিটিকে তৈরি করা হয়েছিল। হোয়াট আর দোজ 7 legislations or the law related to the environment? প্রথম এই নামগুলো খুব ইম্পর্টেন্ট এবং সালগুলো খুব ইম্পর্টেন্ট, ইয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং কোয়েশ্চেন্স ask repeatedly in the competitive examination. প্রথম ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974, তাহলে ওয়াটার রিলেটেড অ্যাক্ট। নেক্সট ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন সেজ অ্যাক্ট 1977, the third act forest conservation act 1980, fourth air prevention and control of pollution act 1981, very important environmental protection act 1986, public liability insurance act 1991, and the next last it is also very important, that is the biological diversity act 2002, যেটার জন্য কিন্তু গভর্ন করার জন্য এই এনজিটিকে তার জুরিসডিকশন দেয়া হয়েছিল। নেক্সট আমরা এডিটোরিয়ালে যাওয়ার আগে থার্ড আর্টিকেল আজকের, সেটা হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট রিলেটেড টু কি? our right to know the information. কি ধরনের ইনফরমেশন? obviously information should be public information, not any kind of personal information, correct? personal information কেন নয়? কারণ along this we have right to privacy, ঠিক? আমাদের কিন্তু রাইট টু প্রাইভেসি ইজ অ্যান ফান্ডামেন্টাল রাইটস। তাহলে এই ফান্ডামেন্টাল রাইটসকে আমরা ভায়োলেট করতে পারবো না, কিন্তু আমরা তথ্য, সরকারি তথ্য, পাবলিক ইনফরমেশন আমরা কিন্তু পেতে পারি, সেটা আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কিন্তু যে জায়গাটায় কাজ করে সেটা কিন্তু যেটা পাস হয়েছিল ইন দ্য ইয়ার অফ 2005, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, সেই জায়গায় কিন্তু কিসের জন্য এসেছিল? টু ব্রিং ট্রান্সপারেন্সি। কিসের জন্য? স্বচ্ছতা আনার জন্য, অ্যাকাউন্টেবিলিটি, কারেক্ট? অ্যাকাউন্টেবিলিটি আনার জন্য কিন্তু এই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আনা হয়েছিল। এবং পাবলিক সার্ভিস যেটা আছে, পাবলিক অথরিটির কাছে কিন্তু পাবলিক অথরিটি যাতে স্মুথ ফাংশনিং করে সেই বিষয়ে কিন্তু এই রাইট টু ইনফরমেশন অ্যাক্টকে পাস করানো হয়। নেক্সট এই রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে দুটো অর্গানাইজেশন তৈরির কথা বলা হয়। একটা হচ্ছে যেটাকে বলা হয় সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, সিআইসি, এবং স্টেট ইনফরমেশন কমিশন। এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, এটা আমাদের যে পলিটিক্স চ্যাপ্টার সেখানেও আমরা এটা পাবো এগুলো, এবং স্টেট ইনফরমেশন কমিশন, ঠিক? তাহলে এই জায়গাটায় করা হয়। এবং এই যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটাকে কিন্তু অ্যামেন্ড করা হয় 2019-এ, এবং সেই অ্যামেন্ডমেন্ট রিলেটেড কি হোয়াট আর দোজ অ্যামেন্ডমেন্ট, সেটাই আজকের আমাদের এডিটোরিয়ালের আলোচ্য বিষয় হবে। আশা করি এই পর্যন্ত বোঝা গেল। মুভিং টু দ্য এডিটোরিয়াল পেজ। প্রথমত দেখো কুম্ভ মেলা নিয়ে এখানে লেখা হয়েছে, বিরোধ নয় সহমর্মিতা। এটা একটি ধর্মীয় অ্যাঙ্গেল নিয়ে লেখা হয়েছে, ভীষণ বড় আর্টিকেল, আমার মনে হয় তোমরা চাইলে পড়তে পারো, কিন্তু আমি আজকের ডিসকাশনে এটা আনবো না। নেক্সট যেটা আর্টিকেল সেটা হচ্ছে উৎসবের নামে আস্ফালন, এই আর্টিকেলটাও আমরা বাদ দিচ্ছি, খুবই এটি একটি মানে ধর্মীয় অ্যাঙ্গেলে লেখা হয়েছে। আজকে যে আর্টিকেলগুলো আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে আশার নিরাশা, দৈন দশা। আচ্ছা, ওপরের এই আর্টিকেলটি নস্যাৎ তথ্য, এবং এইটি হ্যাঁ তৈল, ঠিক? আমরা শুরু করি একদম লাস্ট আর্টিকেলটা থেকে। তাহলে আমরা যেখান থেকে আমরা শুরু করলাম, এটা হচ্ছে নস্যাৎ তথ্য। এখানে বলা হয়েছে যে আর্টিকেলটি, এখানে আমাদের বলা হয়েছে কুম্ভ মেলা শেষ হয়ে গেছে, তাই কুম্ভ মেলায় বিভিন্ন জায়গায় দেখা গেছে মৃত্যুর খবর পাওয়া গেছে, কুম্ভের সময় স্ট্যাম্পেড হয়েছে, পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছে। এবং গঙ্গা এবং যমুনার যে সঙ্গম, সেখানেই যে কুম্ভ মেলাটি হয়েছিল প্রয়াগে, সেখানে কিন্তু জলের যে গুণগত মান সেটা নিয়ে কি হলো, যে ওয়াটার পলিউশন আমরা অলরেডি দেখলাম, সেইটা নিয়ে কিন্তু উত্তরপ্রদেশ সরকারের কাছে তথ্য জানতে চেয়েছিলেন এই ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল, বা যদি বলা হয় জাতীয় পরিবেশ আদালত। সেই উত্তর কিন্তু এখনো স্বচ্ছভাবে মেলেনি। এইটি ছিল এই আর্টিকেলের মুখপত্র বা ভূমিকা, কিসের ওপর এই আর্টিকেল দাঁড় করানো হয়েছে। এই জায়গা থেকে সূত্র ধরে মানে সম্পাদকীয় পত্রিকাটিতে লেখা হয়েছে, বিভিন্ন সময় সরকারি মাধ্যমে বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়েছে, যেরকম কোভিড লকডাউনে বাড়ি ফিরতে গিয়ে কত পরিযায়ী শ্রমিক মারা গেছেন, সরকার কিন্তু তাও আজও স্পষ্টভাবে জানায়নি।
এরপর বলা হয়েছে বিভিন্ন সময় যে সমস্ত প্রশ্ন জানতে চাওয়া হয়েছে তার উত্তরে সরকার জানিয়েছেন। সরকার কিভাবে জানিয়েছেন? সরকার দেশের সার্বভৌমত্ব, শালীনতা, নীতিবোধ রক্ষা, আদালতের অবমাননা ঠেকানো, বন্ধুত্বপূর্ণ পড়োশী দেশের সম্মান রক্ষা এবং এমন কিছু তথ্য যা দেশের স্বার্থে প্রকাশ করায় বিধিনিষেধ রয়েছে এমন সমাজ মাধ্যমের পোস্টকে সরানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে এই আইটি রুলে। অর্থাৎ আইটি রুল পাস করে ইনফরমেশন যে রিলেটেড রুল সেটা পাশ করে সরকার বলেছে এমন কোনো তথ্য জানতে চাওয়া হবে না বা প্রকাশ করা হবে না যেটি দেশের সার্বভৌমত্ব, শালীনতা, নীতিবোধ, সেফটি, সিকিউরিটি, যেটাকে বলা হয় পররাষ্ট্র নীতি বা পড়োশী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্যাঘাত ঘটছে এরকম তথ্য প্রকাশ করা যাবে না। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে সরকার কিন্তু এই জিনিসটাকে একটা হাতিয়ার হিসাবে ইউজ করতে ইনফরমেশন আমাদের তথ্য জানার অধিকার বা সেই জায়গাটাকে অনেকটা লঘু হয়ে যাচ্ছে। অথচ প্রশ্নটি নাগরিকদের বাক স্বাধীনতা সুরক্ষার নিরিখে যথেষ্টই অর্থপূর্ণ। অর্থাৎ যে মানুষদের জানার অধিকার আছে সেখানেও সরকার হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সার্বভৌমত্ব বা এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করা এই ধরনের এক্সকিউজ দেখিয়ে তথ্যগুলোকে লুকিয়ে রাখছে। শুধুমাত্র বলা হয়েছে কেন্দ্রীয় সরকার না, রাজ্য সরকারেরও বিভিন্ন তথ্য আমরা জানতে পারিনি। ডেঙ্গুর সময় কত মানুষ মারা গেছে এই ধরনের প্রশ্নও কিন্তু সরকারি পক্ষ থেকে ডিসক্লোজ করা হয়নি। গণতন্ত্রে সরকারের একটি মৌলিক কর্তব্য হলো তথ্য প্রদানের মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা রাখা, যেটি কিন্তু বলা হয়েছে তথ্যের অধিকার আইন, আমি যেটা বললাম রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005, সেটার মাধ্যমে কিন্তু বলা হয়েছিল যার মেইন উদ্দেশ্যই ছিল তথ্য প্রদান করা, প্রশাসনের স্বচ্ছতা রাখা, সেটা কিন্তু বারংবার পালন করা হচ্ছে না। দেখো বলা হয়েছে যে তথ্য প্রদানের দায়বদ্ধতা আরো স্পষ্টভাবে আরোপিত হয়েছিল রাষ্ট্রের উপর। আইনটির মাধ্যমে নানা সরকারের বিভিন্ন ধরনের দুর্নীতি, দীর্ঘসূত্রতা, ত্রুটি বিচ্যুতি প্রকাশিত হয়েছে। তা সত্ত্বেও বা নিয়োগ না করে তথ্য কমিশনগুলোকে অকেজো করে রাখা হচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে যেটা রাইট টু ইনফরমেশন অ্যাক্টে যেটা স্টেট প্লাস সেন্ট্রাল যে ইনফরমেশন যে কমিশন তৈরি করার কথা বলা হচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে তার ভ্যাকেন্সি বা শূন্যতা পূরণ করা হচ্ছে না এবং কার্যত কমিশনগুলোকে অকেজো করে রাখা হচ্ছে। 2024 সালে কেন্দ্রীয় তথ্য কমিশন যেটাকে বলা হচ্ছে সিআইসি, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, সেখানে 11টা পদের মধ্যে 8টি শূন্য রয়েছে। রাজ্যের অবস্থাও তথৈবচ। এই ভাষাটা দেখো ইম্পর্টেন্ট। এছাড়া বললাম যেটা 2019 সালে একটি অ্যামেন্ডমেন্ট বা তথ্যের অধিকার আইন একটি সংশোধন আনা হয় এবং বলা হয় তথ্য অধিকার কমিশনার যারা থাকবেন তাদের কাজের মেয়াদ, বেতন, সুযোগ সুবিধা চলে এসেছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে। অর্থাৎ এটিকে একটি ইন্ডিপেন্ডেন্ট বডি রাখা হচ্ছে না এবং তার সমস্ত রুলস রেগুলেশন কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে সমর্পিত করা হয়েছে। অর্থাৎ কমিশনারদের স্বাতন্ত্র্য কমানোর আশঙ্কাও থাকছে। ব্যক্তিগত ডিজিটাল তথ্য সুরক্ষা আইনে 2023-এর জন্য বহু তথ্য চলে গেছে তথ্যের অধিকার আইনের আওতার বাইরে। অর্থাৎ বিশেষভাবে তথ্যের অধিকার আইনের বাইরেই কিন্তু সমস্ত জিনিসটাকে রেখে দেওয়া হচ্ছে, এইটাই লেখক বলেছেন। অর্থাৎ তথ্য দেয়া এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে একটি গণতন্ত্রের প্রতিনিধিদের কাছে। অর্থাৎ সরকার কিন্তু বিভিন্ন লুফোলস বা আইনের ভাগকে ইউজ করে সত্যি তথ্য সাধারণ মানুষের কাছে আনছে না, এমনটি এই লেখনীতে তুলে ধরা হয়েছে। চলে আসছি আমাদের নেক্সট এডিটোরিয়ালে, যেটা বলা হচ্ছে হ্যাঁ তৈল। সম্প্রতি একটি ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী তার চিন্তা ব্যক্ত করেছেন। সেই ঘটনাটি হচ্ছে স্কুল পড়ুয়া যারা স্কুল গোয়িং স্টুডেন্ট তাদের ওজন বৃদ্ধির সমস্যা নিয়ে। অ্যাকচুয়ালি তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী বলেছেন খাদ্যাভ্যাস, জীবনচর্চা এগুলোর অসঙ্গতির কারণে তাদের ওজন বেড়ে চলেছে। এই রিলেটেড সরকার একটি নির্দেশনামা জারি করেছে যেখানে বলা হয়েছে যে সরকারি এবং সরকার পোষিত স্কুলে মিড ডে মিল রান্নার যে ভোজ্য তৈল অর্থাৎ যে তেল দিয়ে রান্না করা হচ্ছে সেই তেলের ব্যবহার 10% কমাতে হবে। মানে খাবার তৈরিতে 10% কম তেল ইউজ করতে হবে যাতে কিনা মানুষদের মধ্যে ওবেসিটি না হয় বা ওজন বৃদ্ধির সমস্যা না দেখা যায়। এবং স্কুলের মিড ডে মিল রাঁধুনি এবং কর্মীদের তেল কমানোর প্রশিক্ষণ দিতে হবে। বলা হয়েছে রান্নায় তেল কমানো নিয়ে স্কুলে করাতে হবে স্পেশাল ক্লাস। পুষ্টিবিদ অর্থাৎ যারা নিউট্রিশনিস্ট তাদের ডেকে বোঝাতে হবে কম তেল খাবারের উপযোগিতা। এরপর স্কুল পড়ুয়াদের পাতে তেলযুক্ত রান্নার পরিবর্তে বলা হয়েছে ওই নোটিফিকেশনে সেদ্ধ, গ্রিল, স্ট্রিম বা বেক খাবার তুলে দিতে হবে। ফল বা শাকসবজি, দানা সমৃদ্ধ খাবার কিন্তু খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে এই সরকারি নোটিশে।
এখান থেকে একটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে যেখানে আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ শিশু অপুষ্টিতে ভুগছে, সেখানে আবার তেল কমানোর কথা বলা হচ্ছে, এটি কতটা যুক্তিসঙ্গত? তথ্যতে বলা হয়েছে প্রাথমিক মিড ডে মিলে মাথাপিছু 6 টাকা 19 পয়সা, উচ্চ মাধ্যমিকের যে উচ্চ প্রাথমিক 9 টাকা 29 পয়সা সরকারি বরাদ্দ। তো এই ন্যূনতম যে টাকা, এতে ন্যূনতম পুষ্টির চাহিদাটুকুই কি পূরণ করা যায়? এরকম কোয়েশ্চেন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তালিকায় প্রাথমিকের পড়ুয়াদের মিড ডে মিলে প্রোটিন দেওয়ার কথা হচ্ছে 12 গ্রাম আর ডাল 20 গ্রাম। সবচেয়ে বড় কথা, যে তেলের ব্যবহার কমানো নিয়ে এত কিছু, সেই তেল জাতীয় পদার্থের ব্যবহারের কথা বলা হচ্ছে মাত্র 5 গ্রাম, অর্থাৎ 5 গ্রাম তেলের জাতীয় খাবার সেই তালিকায় আছে। তার থেকে যদি আবার 10% তেল কমিয়ে নেওয়া হয়, তাহলে কি পড়ে থাকবে সেই হিসাব করা কিন্তু দুষ্কর। এটি এখানে লেখা হয়েছে। এই নির্মম সত্যটুকুই মানে কষার মতো ক্ষমতা হয়তো স্কুল পড়ুয়াদের নেই। এরপরে যে জায়গাটা বলা হয়েছে, বর্তমানে আমাদের সমাজের যে আর্থ সামাজিক স্তর, আর্থ সামাজিক পরিস্থিতি, সেখানে অপুষ্টি, ন্যূনতম পুষ্টির প্রান্তে দাঁড়িয়ে থাকা শিশুদের জন্য স্কুলের খাবারে ওজন কমানোর দাওয়াই অমানবিক। ডাল ভাতের সংস্থান যার হবে কিনা তাই ঠিক নেই, তার সামনে গ্রিল বা বেক করা খাবারের উল্লেখ মাত্র অশ্লীল। ভারতের এই 2025 সালে লক্ষ লক্ষ শিশুকে স্কুলে পাঠানো হয় কেবলমাত্র এক বেলার অন্ন সংস্থানটুকুকে বিনা পয়সায় পাওয়া যাবে বলে। সেখানে এই ধরনের সরকারি নির্দেশনামা কতটা প্রাসঙ্গিক বলে লেখক প্রশ্ন তুলেছেন। আই থিঙ্ক বোঝা গেছে। নেক্সট চলে আসছি, প্রথম যে আর্টিকেলটা এই ডান দিকে আছে, আশার নিরাশা। কিছুদিন আগে আমি একটা এডিটোরিয়ালে আশা কর্মীদের বিদ্রোহ, কর্ণাটকে ধর্ণা, সেই বিষয়ে আলোচনা করেছিলাম। সেইটার সম্বন্ধেই লেখা হয়েছে যে আশা কর্মীরা নিরন্তর যেভাবে কাজ করছে, কিন্তু তারা সরকারি যে সাপোর্ট পাচ্ছে সেটার মধ্যে একটা কিন্তু বিস্তর ফারাক আছে, এবং সেটাই কর্মচারীদের মধ্যে এনে দিচ্ছে হতাশা। আশা কর্মীরা দীর্ঘদিন ধরে দাবি করছে স্মার্টফোনের। কেন? তারা যে ধরনের পরিষেবা দেয়, মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেয়, মা শিশুদের নিয়ে তাদের পুষ্টি সংক্রান্ত কাজ, সেই দায়িত্বগুলো সামলানোর জন্য তাদের একটা স্মার্টফোনের প্রয়োজন, কিন্তু সেটা এখনো সরকারি পক্ষ থেকে দেয়া হচ্ছে না। তাদের পারিশ্রমিক বা ভাতাও বাড়ানো নিয়েও তাদের একটা ক্ষোভ আছে, তাদের ভাতা, সরকার তাদের ভাতা বাড়াক। কিছুদিন আগে আমি যেটা বললাম, কর্ণাটক সরকার কিন্তু আশা কর্মীদের 10,000 টাকা বেতনের দাবি মেনে নিয়েছে, এবং মাসিক মাত্র 5,000 টাকা বেতনে বছরের পর বছর হাড়ভাঙা পরিশ্রম করে গিয়েছিলেন এই কর্ণাটকের আশা কর্মীরা। কিন্তু তাদের যে প্রতিবাদ, সেটার পর তাদের মাইনে প্রতি মাসে 5,000 টাকার পরিবর্তে 10,000 টাকা সাম্মানিক কিন্তু রাজ্য সরকার অর্থাৎ কর্ণাটক গভর্নমেন্ট কিন্তু দিয়েছিল। এই জায়গা থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গেও কিন্তু আশা কর্মীদের ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা দরকার, কারণ পশ্চিমবঙ্গেও আশা কর্মীদের যে কাজ, দায়িত্ব, সেটা কিন্তু যথেষ্টই। এদের সাম্মানিক বৃদ্ধি কিন্তু একটি ন্যায্য পদক্ষেপ বলে লেখক তার লেখনীতে বুঝেছে। খুব ছোট আর্টিকেল, তোমরা পরে পড়ে নিতে পারো, আমি এডিটোরিয়ালটা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই দিয়ে দেবো। এরপর দৈন্য দশা। এখানে রাজ্য সরকারের একটি আর্থিক যে সমস্যার মধ্য দিয়ে রাজ্য সরকার যাচ্ছে সেই প্রসঙ্গে লেখা হয়েছে। লেখক লিখেছেন 2024-25 অর্থবর্ষের শেষে রাজ্যের যে রাজস্ব ঘাটতি, সেটি প্রায় 43,000 কোটি টাকার কাছাকাছি, রাজকোষে ঘাটতি 73,000 কোটি টাকার কাছাকাছি, ঋণের পরিমাণ প্রায় 7 লক্ষ কোটি টাকা। সেই জায়গায় কোষাগারের অবস্থা খুবই দুর্বিষহ বলে লেখকের মতামত। এরকম অবস্থায় দেখা যাচ্ছে রাজ্য সরকার মানে অনেক জায়গায় দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের থেকে টাকা নিচ্ছে না, এবং রাজ্য নিজেদের তহবিল থেকে সেই টাকা মেটাচ্ছে, এবং লেখকের মত এটি অনেকটাই জেদের প্রমাণ, এবং রাজ্য সরকারের এই জেদ বিভিন্ন জায়গায় রাজ্যের কোষাগারের আর্থিক সংগতিকে আরো দুর্বিষহ জায়গায় নিয়ে যাচ্ছে। সম্প্রতি রাজ্য সরকার থেকে জানানো হয়েছিল যে বিভিন্ন জঙ্গলে পর্যটকদের থেকে প্রবেশ মূল্য নেওয়া হবে না, এবং সেই টাকা বন দপ্তর বা সেই টাকা সরকারের পক্ষ থেকে মিটিয়ে দেওয়া হবে। ফলে এখানে দেখা যাচ্ছে বিঘ্নিত হচ্ছে জঙ্গলের উন্নয়নমূলক কাজ এবং এর সাথে জড়িত থাকা মানুষদের রোজগার। তো এটাও একটা কিন্তু নেগেটিভ ইমপ্লিকেশন ফেলছে। এছাড়া দেখা যাচ্ছে যে শিশু শিক্ষা মহিলা এবং শিশু কল্যাণ খাতে সরকার যে ধরনের খরচ করছে, সেই জায়গাটায় আদেও সার্বিক উন্নয়ন হচ্ছে কিনা সেটা একটা সন্দেহের জায়গা রয়ে গেছে। আরেকটি জায়গা নিয়ে লেখা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে বলা হয়েছে বর্তমানে তোমরা সবাই জানবে ট্যাক্স এক্সেমশন 7 লক্ষ টাকা থেকে বাড়িয়ে বলা হয়েছে 12 লক্ষ টাকার ঊর্ধ্বসীমা করা হয়েছে, এবং সরকার বলেছে এটি মধ্যবিত্তদের নাকি একটা সুবিধা দেবে। কিন্তু
অর্থমন্ত্রীর যে যুক্তি, মধ্যবিত্ত মানুষদের কথা শুনে দেশের উন্নতিতে তাদের অবদানকে স্বীকৃতি দিতেই এই করের ছাড়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই করের যে ছাড়টা ফলে সরকারের কি ক্ষতি হয়েছে দেখো। করের আওতার বাইরে বেরিয়ে গেছে প্রায় ৮০ থেকে ৮৫ লক্ষ মানুষ, এবং ২.৫ কোটি টাকা কর দান সেটা কিন্তু সরকার আর পাবে না। এমতো অবস্থায় দেখা যাচ্ছে সাধারণ মধ্যবিত্ত নয়, অনেক যারা উচ্চ মধ্যবিত্ত, যাদের এই কর দেওয়ার ক্ষমতা ছিল, তারাও কিন্তু এই স্ল্যাবের বাইরে বেরিয়ে গেছে। ফলে দেখা যাচ্ছে একটা সমস্যা আসছে। অথচ যে প্রকল্পের উপর দেশের অধিকাংশ লোক নির্ভরশীল, গ্রামের কোটি কোটি মানুষের বড় অংশের কাছে সারা বছরের আয়ের উৎস ১০০ দিনের কাজ বা মনরেগা। আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গেও ১০০ দিনের কাজ বন্ধ, এবং দেশে আমরা যদি সারা ভারতবর্ষের ফিগার দেখি, সেখানেও দেখা যাচ্ছে ২০২৫-২৬ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার এই যে মনরেগা বা ১০০ দিনের কাজে বরাদ্দ কিন্তু ১ টাকাও বাড়ায়নি। এদিকে কর মুকুব করছেন, কিন্তু আদতে যেটা মানুষের মানে একদম লোয়েস্ট লেভেলের মানুষকে যেটা দিয়ে সাহায্য করা যেত, সেই জায়গায় কিন্তু অর্থবর্ষে মানুষের টাকা বা সরকার টাকা কিন্তু কোনোভাবেই বাড়ায়নি। ছিল আজকের ইম্পর্টেন্ট এডিটোরিয়াল ডিসকাশন। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো জানিও। আমি চাইছি সারাদিনের মধ্যে সময় করে অ্যাটলিস্ট এই ভিডিওটা তোমাদের জন্য পাঠানোর, কারণ তোমরা, আমি বুঝতে পেরেছি, অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করো এই ভিডিওটা দেখার জন্য। প্লিজ লাইক করো ভিডিওটা, শেয়ার করো, কমেন্টস করো, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওটির কমেন্ট সেকশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে, তোমরা জয়েন করো। সাফল্যের টেলিগ্রাম লিঙ্ক, যেখান থেকে তোমরা নিত্যই এডিটোরিয়াল পেজগুলো এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যাবতীয় যে তথ্য সেগুলো ডাউনলোড করতে পারবে এবং তোমাদের প্রিপারেশন করতে পারবে। তোমরা কেউ যদি কম্পিটিটিভ এক্সামিনেশনস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস তার মেন্টারশিপ প্রোগ্রামের সাথে যুক্ত হতে চাইছো, জিএস, সায়েন্স এই ধরনের ক্লাসগুলো হলিস্টিকভাবে প্রিপারেশন নিতে চাইছো, তাহলে আমার এক্সক্লুসিভ মেন্টারশিপ প্রোগ্রাম জয়েন করো। আমার সাথে কিভাবে যুক্ত হবে, আমাকে মেল করে তোমরা কি জানতে চাইছো, কি তোমাদের ইন্টারেস্ট, কোন পরীক্ষা প্রিপারেশন নিতে চাইছো, সেটা আমাকে অবশ্যই মেল আইডিতে জানিও। দেন আমি অ্যাকর্ডিংলি তোমাদের গাইড করে দেবো। আজকের মতো এইটুকখানি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা কন্টিনিউ রেখো, এবং আজকের সেশনটা থেকে কি কি নতুন জানতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করিয়ে জানিও। আজকের মতো এইটুকখানি। টেক কেয়ার, কিপ স্টাডিং, and putting hard work is essential to get the success in your life. With these, let's bring today's class to an end. Thank you.